আমার শাশুড়ি এত বেশি রাগী মেজাজের ও কড়া স্বভাবের ছিলেন যে উনার অনুমতি ছাড়া বরের সঙ্গে রাতও কাটাতে পারতাম না। শাশুড়ির পরামর্শ নিয়েই সব কাজ করতে হতো। একটা কিছু ভুল ত্রুটি হলেই উনি শাস্তি দিতেন এবং শাস্তিস্বরূপ খাওয়া দাওয়া বন্ধ করে দিতেন। আমার নাম সোনালি। আমি দেখতে খুব সুন্দর ছিলাম। আমরা ৩ বোন ছিলাম। আমি বাড়ির বড় মেয়ে। আমার বাবার আর্থিক অবস্থা মোটামুটি ভালোই ছিল। আমরা খুব বেশি বড়লোক না হলেও বাবা আমাদের কোনো কিছুর অভাব হতে দেয়নি। আমার মা হাউসওয়াইফ ছিল। বিয়ের আগে মায়ের পাশে থেকে রান্নাবান্না ও বাড়ির সমস্ত কাজ শিখেছিলাম। আমার বিয়ে বাবার এক দূর সম্পর্কে আত্মীয় ঠিক করেছিল। আমার বরের নাম মুকুল। মুকুল তার বাবা মায়ের একমাত্র ছেলে ছিল। বাবা ভেবেছিল মুকুলের সঙ্গে বিয়ে দিলে মুকুলের মায়ের যা সম্পত্তি সব মুকুলের থাকবে এবং আমার ভবিষ্যৎ ভালো হবে। এই ভেবে আমার বাবা বিয়েটা মুকুলের সঙ্গে দিয়ে দেয়। কিন্তু মুকুল কোনো কাজ করতো না। বাবা মুকুলের মায়ের সম্পত্তি দেখে আমার বিয়ে মুকুলের সঙ্গে দিয়েছিল। মানুষ তো এই জায়গাতেই ভুল করে। বিয়ের ব্যাপারে সবথেকে প্রথমে দেখতে হয় মেয়েটার বিয়ে যেই ছেলেটার সঙ্গে হচ্ছে সেই ছেলেটা কি করে, সেই ছেলেটা মেয়েটার খরচ টানতে পারবে কিনা। বাবা একবারও ভাবেনি যে তার মায়ের সম্পত্তি থাকতে পারে, কিন্তু ছেলেটা তো বেকার। সে ১ টাকাও নিজে থেকে ইনকাম করে না। তার যত টাকার দরকার হতো সে তার মায়ের কাছে হাত পেতে চেয়ে নিত। বিয়ে হয়ে আমি যখন শ্বশুরবাড়িতে চলে আসি তখন প্রথম দিন তো কিছুই বুঝতে পারিনি। সেদিন আমার ও মুকুলের ফুলশয্যার রাত ছিল। বিয়ের প্রথম রাতটা প্রত্যেকটা মেয়েই চিরস্মরণীয় করতে চায়, কিন্তু সেদিন রাতে আমি মুকুলের জন্যই মুখে ঘোমটা দিয়ে বসেছিলাম এবং তার অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরে মুকুল যখন আমার ঘরে আসে তখন খুশি খুশি সে আমার পাশে বসে এবং আমার ঘোমটা তুলে আমার সৌন্দর্যের তারিফ করে। ঠিক ওই সময় আমার শাশুড়ি আমাদের রুমের দরজায় নক করে। মুকুল তখন তাড়াতাড়ি করে দরজা খুলে। তারপর শাশুড়ি মুকুলকে বলে, তাড়াতাড়ি আমার রুমে এসো, তোমার সঙ্গে কিছু কাজ আছে। আমার শাশুড়ির এই কথাটা বলা মাত্রই মুকুল তাড়াতাড়ি আমাকে কিছু না বলেই রুম থেকে বেরিয়ে তার মায়ের রুমে চলে যায়। সারা রাত আমি মুকুলের জন্য অপেক্ষা করে বসেছিলাম, কিন্তু মুকুল আসেনি। ফুলশয্যার রাতে সে সারা রাত নিজের মায়ের ঘরে কাটিয়ে দেয়। ভোর ৫টার সময় মুকুল যখন আমার রুমে আসে তখনও আমি জেগেই বসেছিলাম আর ভাবছিলাম প্রথম রাতে কে এইভাবে নিজের ছেলেকে রুম থেকে ডেকে নিজের ঘরে নিয়ে যায়। তারপর মুকুল রুমে এসে যখন দেখে আমি জেগে আছি তখন সে আমাকে বলে, আরে তুমি এখনও জেগে বসে আছো, এখনও ঘুমাওনি কেন? ভেবেছিলাম আজকের রাতটা তোমার সঙ্গেই কাটাবো, কিন্তু কিছুই হলো না। এখন ভোর ৫টা বাজে, চলো তুমিও ঘুমাও আর আমিও একটু আরাম করে নিই। আমি তখন মুকুলের উপরে রাগ করে বলি, এইভাবে বিয়ের প্রথম রাতটা কে খারাপ করে? তুমি সারা রাত তোমার মায়ের রুমে কী করছিলে? একবারও তো আমার কাছে আসতে পারতে। আমি সারা রাত ধরে তোমার জন্যই তো অপেক্ষা করে বসেছিলাম। রাতে তোমার মায়ের সঙ্গে এমন কি দরকার ছিল? মুকুল তখন বলে, আমার মা অনেক হিসেবি। আমার বিয়েতে যা খরচ হয়েছে সেগুলোর প্রত্যেকটা হিসেব মাকে একটা খাতার মধ্যে নোট করে দিতে হয়েছে, যাতে মা সেই টাকার হিসেব মিলিয়ে নিতে পারে। আমার মা এই বাড়ির মালকিন। বাড়ির প্রত্যেকটা টাকা পয়সার হিসেব আমি মাকে নোট করে দিই। তাই কালকের রাতটা মায়ের সঙ্গে হিসেব করেই কেটে গেছে। মুকুল তখন আমার হাত ধরে বলে, দেখো সোনালি, আমার মা একটু রাগী স্বভাবের, তাই আগে থেকেই তোমাকে সব কিছু বলে রাখছি। মা যদি তোমাকে কোনো কিছু বলে তাহলে সেই কথার কিছু খারাপ মনে করবে না। আমি মাকে অনেক ভালো করে চিনি। বাইরে থেকে অনেক শক্ত হলেও ভেতর থেকে খুব নরম স্বভাবের। তাই এই কথাগুলো আমি তোমাকে আগে থেকেই বলে রাখছি। মুকুলের কথা শুনে আমি মাথা নাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ি। সেদিন আমাদের ঘুমোতে ভোর 5:30 বেজে যায়, তাই সকালবেলা উঠতে দেরি হয়ে গেছিল। ঘড়িতে যখন 8টা বাজে তখন আমার শাশুড়ি নিজে আমাদের ঘরের দরজায় জোরে জোরে বাড়ি মারতে শুরু করে দেয়। অত জোরে দরজায় বাড়ি মারার আওয়াজ পেয়ে ভয় পেয়ে আমি তো তড়াম করে বিছানায় উঠে বসি এবং তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দরজা খুলতেই আমার শাশুড়ি তো প্রথম দিনই আমাকে এমন কথা বলে যেটা শুনে আমার তো ভয়ে যেন মাথা থেকে ঘাম ঝরতে শুরু হয়ে যায়। দরজা খোলা মাত্রই উনি বলেন, বাবার বাড়ি থেকে কি চাকর নিয়ে এসেছিস যার জন্য 8টা পর্যন্ত ঘুমিয়ে আছিস? লজ্জা করে না শ্বশুরবাড়িতে 8টা পর্যন্ত শুয়ে থাকতে? আমি তখন শাশুড়িকে বলি, মা, কাল রাতে ঘুমোতে আমার দেরি হয়েছিল। তাই আমার কথা শেষ না হতেই উনি মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যান। আমাকে দুটো কথা বলার সুযোগও দেননি যে আমি সকালবেলা কেন দেরি করে উঠেছি। প্রথম দিন শাশুড়ির মুখ থেকে এত কড়া কথা শুনে ভয়ে আমি তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে রান্নাঘরে যাই আর ভাবি, যিনি প্রথম দিন এত কড়া কথা শুনিয়ে দিতে পারেন তাহলে উনি সারা জীবন আমার সঙ্গে কী রকম ব্যবহার করবেন। তারপর দেখি রান্নাঘরে যাওয়া মাত্রই আমার শাশুড়ি আমার হাতে একটা লিস্ট দেয়
এবং বলে এই লিস্টে যা লেখা আছে কোন সময় কোন খাবার রান্না হবে সেগুলোই করতে হবে এবং কার জন্য কী খাবার রান্না করতে হবে সেটাও লেখা আছে। তারপর বলেন এই লিস্টের মধ্যে যা লেখা আছে সেই খাবারগুলো যাতে ঠিকঠাকভাবে রান্না হয়, এই লিস্টের বাইরে যাতে কোনো খাবার রান্না না হয়। বিয়ের পরে দেখেছিলাম আমার শ্বশুর বেশিরভাগ সময় অসুস্থ থাকতেন। আসলে ওনাকে সুগার ও ব্লাড প্রেশার ছিল, তাই উনি হালকা খাবার দাবার খেতেন। শাশুড়ি যখন আমার হাতে লিস্ট দেয় ওই লিস্ট দেখে তো আমার মাথা খারাপ হয়ে যায়, কারণ সকালের নাস্তায় শ্বশুরের জন্য আলাদা, শাশুড়ির জন্য আলাদা এবং মুকুলের জন্য আলাদা রান্না, মানে 3 বেলাতে 3 জনের জন্য আলাদা আলাদা খাবার রান্না করার লিস্ট আমার হাতে দিয়ে গেছিল আমার শাশুড়ি। আমার শ্বশুরের জন্য হালকা তেল মশলা দিয়া প্রত্যেকটা খাবার রান্না করতে হতো। ওদিকে আমার শাশুড়ি ননভেজ খেত, আর মুকুল তো মাছ মাংস ডিম ছাড়া খাবার খেত না। তাই প্রত্যেক দিন এত বেশি রান্নাবান্নার চাপ থাকতো যে আমি নিজের জন্য কোনো কিছু করার টাইম পেতাম না। এমনকি এই রান্নাবান্নার চাপে আমি একটু আরাম করারও সুযোগ পেতাম না। ওতে আবার একটু ভুল ত্রুটি হলে আমার শাশুড়ি অনেক বেশি কথা শুনিয়ে দিতেন। বিয়ের পরে মুকুল আমাকে বলেছিল তার বাবা নাকি কোনো কাজবাজ করে না, এই বাড়িটা তার মায়ের। আসলে মুকুলের বাবা ঘর জামাই ছিল। মুকুলের বাবা অনেক গরিব ফ্যামিলি থেকে বিলং করত। আমার শাশুড়ি নাকি আমার শ্বশুরের সঙ্গে প্রেম করে বিয়ে করেছিল। আমার শ্বশুর যেহেতু গরিব ছিলেন তাই আমার শ্বশুর ঘর জামাই হয়ে নিজের শ্বশুর বাড়িতেই থেকে গেছিলেন। এদিকে মুকুল আমাকে অনেক ভালোবাসত, কিন্তু সে তার মাকে দেখে অনেক ভয় পেত। সে তার মাকে দেখে এতটাই ভয় পেত যে তার মায়ের সামনে আমার সঙ্গে কথা বলতেও ভয় পেত এবং তার কথা বলার সাহস হতো না। একদিন সকালে আমি রান্নাঘরে রান্না করছিলাম, মুকুল ডাইনিং রুমে বসে পেপার পড়ছিল। ওই সময় আমার শাশুড়ি নিচে নেমে আসে এবং মুকুলকে জিজ্ঞেস করে, তুমি নাস্তা করেছো? মুকুল তখন বলে, না মা, এখনও করিনি, সোনালি নাস্তা তৈরি করছে। আমার শাশুড়ি তখন রেগে আমার দিকে এগিয়ে এসে বলে, তুই কি তোর বাবার বাড়ি থেকে কিছু শিখে আসিসনি? তুই জানিস না নিজের বরের খেয়াল কিভাবে রাখতে হয়? সকাল 10টা বাজে আর এখনও মুকুল সকালের খাবার না খেয়েই বসে আছে। তোকে এই বাড়িতে নিয়ে এসেছি মুকুলের সেবা করার জন্য, নাকি টাইম পাস করার জন্য? আমি তখন শাশুড়িকে বলি, মা, আমি সবার জন্যই নাস্তা তৈরি করছি। সবাই তো একরকম খাবার খায় না, সবার জন্য আলাদা আলাদা নাস্তা তৈরি করতে হয়, তাই আমার একটুখানি দেরি হয়ে গেছে। আমি আগে বাবাকে টাইম মতো নাস্তা দিয়ে এসেছি, এবার মুকুল ও আপনার জন্যই তৈরি করছি। আমার শাশুড়ি তখন রেগে বলে, আমার কথার উপরে একদম কথা বলবি না, আর বেশি কথা না বলে তাড়াতাড়ি আমার ছেলেকে খেতে দে। আমার শাশুড়ি মুকুলের সামনে আমাকে অনেক বেশি উল্টোপাল্টা কথা বলে দিত, কিন্তু মুকুল ভয়ে তার মাকে কিছুই বলতে পারতো না। প্রথম প্রথম আমার এইসব খুব বেশি খারাপ লাগতো না, কিন্তু যত দিন যায় শাশুড়ির কথাবার্তা ও ব্যবহার আমার প্রতি আরও খারাপ হতে থাকে। আমার বিয়ে হতে 1 মাস হয়ে গেছিল, কিন্তু এখনও মুকুল আমাকে তার মায়ের ভয়ে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেনি। কিছুদিন আগে মুকুল আমাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য কথা দিয়েছিল। আসলে আমি মুকুলকে বলেছিলাম যাতে ও আমাকে একটুখানি বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসে, কারণ অত বেশি রান্নাবান্না করতেই আমার সারাদিন পার হয়ে যায়। আমি একটুখানি আরাম করারও সুযোগ পেতাম না, সারাক্ষণ আমাকে রান্নাঘরের মধ্যেই ঢুকে থাকতে হতো। তারপর সেদিন আমি যখন খুব খুশি হয়ে সন্ধ্যাবেলায় সেজেগুজে মুকুলের সঙ্গে বেরোচ্ছিলাম, ঠিক ওই সময় আমার শাশুড়ি এসে মুকুলকে বলে, সোনালিকে নিয়ে কোথায় যাচ্ছ? মুকুল তখন ভয়ে ভয়ে তার মাকে বলে, আসলে সোনালি যখন থেকে এই বাড়িতে এসেছে সে সারাদিন কাজকর্মতেই ব্যস্ত থাকে, আমি তাকে একদিনও বাইরে ঘুরতে নিয়ে যেতে পারিনি, তাই ভাবলাম আজকে একটুখানি বাইরে থেকে ওকে ঘুরিয়ে নিয়ে আসি। ঠিক ওই সময় আমার শাশুড়ি বলে, তুমি নিজের বউকে খুব বেশি মাথায় তুলে রেখেছ, ওকে কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই। বাড়ির বউদের বাড়িতেই শোভা দেয়, বাড়ির বাইরে শোভা দেয় না, তাই ওকে কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই। ওর যা দরকার আছে আমার কাছ থেকে টাকা নিয়ে সেটা বাড়িতে এনে দাও, কিন্তু বাইরে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আমি তো ওই সময় চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। আমি মুকুল ও শাশুড়ির কথা শুনছিলাম। তারপর শাশুড়ি বলে, এটাই আমার শেষ কথা। এই বলে উনি গটগট করে নিজের রুমে চলে যান। তারপর আমিও নিজের রুমে এসে মন খারাপ করে কাঁদতে শুরু করি। মুকুল তখন আমাকে বোঝানোর চেষ্টা করে ও বলে, সোনালি, তুমি একদম মন খারাপ করো না, আজ রাতে আমরা রুমের মধ্যেই ক্যান্ডেল লাইট ডিনার করব। তারপর সে রুমের দরজাটাকে বন্ধ করে দিয়ে রুমটাকে সাজাতে শুরু করে। মুকুল নিজের হাতে রুমটাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলে এবং টেবিলের মধ্যে মোমবাতি রেখে টেবিলটাকেও খুব সুন্দর করে সাজায়। তারপর সে বাইরে গিয়ে ভালো হোটেল থেকে চুপচাপ আমাদের দুইজনের জন্য খাবার নিয়ে আসে এবং আমি ও মুকুল সেদিন রাতে আমরা নিজের রুমটাকে সাজিয়ে রুমের মধ্যে
ক্যান্ডেল লাইট ডিনার করেছিলাম। যেটা আমি বাইরে গিয়ে করতে চেয়েছিলাম সেই খুশিটা মুকুল আমাকে ঘরের মধ্যেই দিয়েছিল। মুকুল আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু তার মায়ের অত্যাচার আমার প্রতি দিন দিন বাড়তে থাকে। সে নিজের ছেলের সঙ্গে তুমি করে কথা বলতো, কিন্তু আমাকে সবসময় তুই করে কথা বলতো। সেদিন আমি মুকুলকে বলেছিলাম, শাশুড়ি যদি আমার উপর এত বেশি অত্যাচার করে তাহলে আমি বাঁচব কিভাবে? তখন মুকুল আমাকে বলেছিল সে একটা ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছে, এবং ব্যবসা করে যখন সে টাকা ইনকাম করবে তারপর সে আমাকে এখান থেকে কোথাও ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে থাকবে। মুকুল নাকি এর আগেও আমার শাশুড়ির কাছে ব্যবসা করার জন্য অনেক টাকা নিয়েছিল, কিন্তু মুকুল ঠিকঠাকভাবে ব্যবসা করতে না পারায় শাশুড়ির সব টাকা নষ্ট হয়েছিল। আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, উনি আমার সঙ্গে সবসময় মেজাজ দেখিয়ে কথা বলতেন, কিন্তু উনি মুকুলকে খুবই ভালোবাসতেন। যেহেতু মুকুল আমার শাশুড়ির একমাত্র সন্তান, আমার শাশুড়ি অনেক সম্পত্তির মালকিন ছিলেন। সেদিন আমার শাশুড়ি যখন লিভিং রুমে বসে কিছু একটা হিসেব করছিলেন, ঠিক ওই সময় মুকুল তার মাকে গিয়ে বলে, মা, আমাকে কিছু টাকা দিলে ভালো হতো, আমি আরেকবার ব্যবসা করার জন্য চেষ্টা করতাম। আমার শাশুড়ি তখন মুকুলকে বলে, আমি তোমাকে 2বার টাকা দিয়েছি, তুমি 2বার ওই টাকা নষ্ট করে দিয়েছো। তুমি আমার টাকায় খাও দাও মজা করো, তোমার যা লাগবে তুমি আমার কাছ থেকে চেয়ে নেবে, কিন্তু আমি তোমাকে ব্যবসা করার জন্য আর 1 টাকাও দিব না। মুকুল যখন নিজের ব্যাপারে বা টাকার পয়সার ব্যাপারে তার মায়ের সঙ্গে কথা বলতো তখন আমার শাশুড়ি ঠিক থাকতেন, কিন্তু যখনই মুকুল আমার সঙ্গে বা আমাকে নিয়ে কথা বলতো তখনই সে ভয় পেত, এবং আমার শাশুড়ি তখন মুকুলের সামনে আমার সঙ্গে মেজাজ দেখিয়েই কথা বলতেন। আমি বুঝতে পারতাম উনি নিজের টাকার ও সম্পত্তির অহংকার আমাকে দেখাতেন। উনি আমাকে কথায় কথায় অপমান করে দিতেন ও কথা শোনাতেন, কিন্তু আমি কোনো দিন আমার শাশুড়ির মুখের উপরে কোনো কথা বলতাম না। একদিন আমি রান্নাঘরে রান্না করছিলাম, ঠিক ওই সময় বাবা ফোন করেছিল, আর ওই সময়ই মুকুল তাড়াহুড়ো করে আমাকে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে চলে যায়। আমার শাশুড়ি যখন দেখে মুকুল কিছু না খেয়ে বাইরে চলে যায়, তখন উনি রান্নাঘরে এসে আমাকে বলেন, তুই এখানে ফোনে কথা বলছিস আর আমার ছেলে যে না খেয়ে বাড়ি থেকে চলে গেল, তোর ওটা খেয়াল নেই? তুই কি করিস সারাদিন? তুই আমার একটা ছেলের খেয়াল রাখতে পারিস না? তোকে এই বাড়িতে আমার ছেলের খেয়াল রাখার জন্য নিয়ে এসেছি, ফোনে কথা বলার জন্য নয়। তোর বাবা মা এই শিক্ষা দিয়েছে? শাশুড়ির 2-1টা কথা শোনার পরে ভয়ে আমি ফোনটা কেটে দিই, যাতে বাবা কিছু শুনতে না পায়। কিন্তু ফোনটা কাটার আগেই বাবা আমার শাশুড়ির 2-1টা কড়া কথা শুনে ফেলেছিল। মানুষের সহ্যের একটা সীমা থাকে। আমি সেদিন সহ্য করতে না পেরে শাশুড়িকে বলেছিলাম, আপনি সারাক্ষণ আমাকে কথা শোনান মা। আপনার ছেলে তো তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, আমি তাকে কিছু বলার সুযোগও পাইনি। সে যদি বাড়ির খাবার না খায় এতে আমার কি দোষ? আপনি যেমনভাবে আমাকে রান্না করতে বলেছেন আমি ওইভাবেই প্রত্যেকের জন্য আলাদা আলাদা খাবার রান্না করি। আমি সারাদিন রান্নাঘরে ঢুকে সবার জন্য রান্না করতেই ব্যস্ত থাকি। আমি সবসময় চেষ্টা করি আপনার মন জয় করার, তারপরেও আপনি আমাকে সারাক্ষণ কথা শোনান। আমার এই কথাগুলো শোনা মাত্রই আমার শাশুড়ি রেগে আমার গালে 1 থাপ্পড় মারে আর বলে, তোর সামর্থ্য নেই যে তুই আমাকে এত কথা শোনাবি। তোর মতো মেয়েকে আমার বাড়ির বউ বানিয়ে অনেক বড় ভুল করেছি। এই বলে উনি আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আমাকে স্টোর রুমের মধ্যে বন্ধ করে দেন এবং দরজাটাকে পেছন দিক থেকে লক করে দেন। আমি তখন কাঁদতে কাঁদতে বলি, মা, আমার সঙ্গে এরকম করবেন না। আমি কি অপরাধ করেছি? আমাকে এইভাবে স্টোর রুমে বন্ধ করবেন না। আমি এই অন্ধকার ঘরে থাকতে পারবো না। আমাকে এখান থেকে বের করেন। আমি কাঁদতে কাঁদতে ওনার কাছে অনেক রিকোয়েস্ট করি, কিন্তু উনি আমাকে পেছন দিক থেকে বন্ধ করে চলে যান। এদিকে স্টোররুমে এত বেশি অন্ধকার ছিল যে আমার অনেক ভয় লাগছিল। আমি তখন চুপচাপ দরজাটাতে ঠেসা দিয়েই বসে কাঁদছিলাম আর নিজের বাবা মায়ের কথা ভাবছিলাম, কারণ আমি জানতাম আমার ব্যাপারে শাশুড়িকে কিছু বলার মুকুলের সাহস ছিল না। সেদিন দুপুরবেলা যখন মুকুল বাড়ি ফিরে এসে দেখে আমি রুমের মধ্যে নেই, তখন তার মাকে গিয়ে আমার ব্যাপারে জিজ্ঞেস করেছিল, এবং তার মা বলেছিল সোনালি যেহেতু অন্যায় করেছে তাই আমি তাকে স্টোর রুমে বন্ধ করে রেখেছি। মুকুল তার মায়ের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করেছিল যাতে আমাকে স্টোর রুম থেকে বের করে দেয়, কিন্তু উনি পরিষ্কারভাবে না বলে দিয়েছিলেন। সেদিন সারাদিন আমি স্টোর রুমের মধ্যেই বন্ধ ছিলাম। সারাদিন জলও আমি খেতে পাইনি, খাবার তো অনেক দূরের কথা। সেদিন রাতের বেলা দেখি স্টোর রুমের দরজা কেউ বাইরে থেকে খুলছে। আমি ভেবেছিলাম হয়তো মুকুল তার মায়ের কাছ থেকে চাবি নিয়ে এসেছে আমাকে এই স্টোর রুম থেকে বের করার জন্য, কিন্তু দরজা খোলার পরে
আমি যখন বাইরের দিকে তাকিয়ে দেখি তখন আমি অনেক বেশি অবাক হয়েছিলাম, কারণ ওই স্টোর রুমের দরজা আমার শ্বশুর খুলেছিল। উনি যেহেতু অসুস্থ মানুষ ছিলেন, তাই উনি সারাক্ষণ নিজের রুমের মধ্যেই থাকতেন। উনি নিজের রুম থেকে কম বেরোতেন। সেদিন শ্বশুর স্টোর রুমের দরজা খুলে আমাকে বের করেন। আমি যখন অনেক বেশি কান্নাকাটি করছিলাম তখন উনি গ্লাসে জল ঢেলে আমাকে খেতে দেন ও বলেন, মা তুমি শান্ত হও, তোমার কষ্ট আমি বুঝতে পারছি। তোমার শাশুড়ির যদি নিজের কোনো মেয়ে হতো তাহলে সে তোমার কষ্টটা বুঝতে পারতো। তারপর আমার শ্বশুর আমার মাথায় হাত বুলিয়ে বলে, তুমি সারাদিন না খেয়ে আছো, তুমি দুটো কিছু খেয়ে নাও। এই বাড়িতে যা কিছু হয় আমি সব কিছু জানতে পারি, তা সত্ত্বেও আমি চুপচাপ থাকি, কারণ তোমার শাশুড়ি আমাকেও নিজের গোলাম বানিয়ে রেখেছে। আমার নিজের কোনো অস্তিত্বই নেই। তোমার শাশুড়ি আমাকেও অনেক অহংকার দেখায়। ওই সব কিছু সহ্য করে আমি এত বছর কাটিয়েছি। তোমার শাশুড়ির নিজের টাকার ও বাড়ির এবং নিজের সম্পত্তির অনেক অহংকার। এই অহংকার একমাত্র মুকুল শেষ করতে পারবে, কারণ তোমার শাশুড়ি মুকুলকে অনেক বেশি ভালোবাসে। শ্বশুরের মুখ থেকে এইসব কথা শোনার পরে আমি উনাকে বলি, আপনি এইভাবে আমাকে স্টোর রুম থেকে বের করেছেন, সেটা জানলে তো আমার শাশুড়ি আপনার উপরে রাগ করবে এবং আপনাকেও কথা শোনাবে। বাবা আপনি এখন রুমে চলে যান। শ্বশুর তখন হেসে বলে, তোমার শাশুড়ির রুমের দরজা আমি পেছন দিক থেকে লাগিয়ে দিয়েছি, যাতে তোমার শাশুড়ি কিছু জানতে না পারে। তাই তুমি এখন চুপচাপ দুটো কিছু খেয়ে নিজের রুমে চলে যাও। আমি তখন তাড়াতাড়ি অল্প একটু ভাত খেয়ে রুমে যাই। মুকুল আমাকে রুমের মধ্যে দেখে খুশিতে জড়িয়ে ধরে ও বলে, মা তোমাকে স্টোর রুম থেকে বের করে দিয়েছে? আমি তখন মুকুলকে বলি, তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা তো আমি আজকেই বুঝে গেছি। তোমার মা আমাকে স্টোর রুমে বন্ধ করে রাখলো। আমি সারাদিন কিছু না খেয়ে ওই স্টোর রুমের মধ্যে পড়েছিলাম। তা সত্ত্বেও তুমি সব কিছু সহ্য করে চুপচাপ হাতে হাত দিয়ে বসেছিলে। এত কিছু হওয়ার পরেও তুমি তোমার মাকে সাহস করে বলতে পারলে না যে তোমার মা আমার সঙ্গে কত অন্যায় করছে। তোমার মা আমার সঙ্গে যেটা করছে সেটা ভুল। তোমার মা যখন আমাকে পছন্দ করে না, তাহলে তোমার সঙ্গে আমার বিয়ে কেন দিয়েছিল? আজ আমাকে স্টোর রুমে বন্ধ করেছে, কাল যদি তোমার মা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই ঘর থেকে বের করে দেয়, তারপরেও কি তুমি কিছু বলবে না? হাতে হাত দিয়ে চুপচাপ বসে থাকবে? তুমি আমাকে এই ভালোবাসো? মুকুল তখন আমার কথা শুনে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু মায়ের সামনে তোমার ব্যাপারে আমি কিছু বলতে পারি না। আমার সাহস হয় না। আমার খুব ভয় লাগে যে মা যদি আমাকে এই বাড়ি থেকে বের করে দেয় বা সম্পত্তি থেকে যদি বেদখল করে দেয়, তাহলে আমার ও তোমার কি হবে? এই ভেবে আমি চুপচাপ থাকি। আমি তখন মুকুলকে বলি, ওই কারণে তুমি আমার সঙ্গে যা অন্যায় হবে সব কিছু সহ্য করে হাতে হাত দিয়ে চুপচাপ বসে থাকবে? আর কাল সকালে যখন তোমার মা জানতে পারবে তোমার বাবা আমাকে স্টোর রুম থেকে বের করেছে, তখন তোমার মা না জানি আমার সঙ্গে আর কি করবে। তখন তুমি কি করবে? তখনও কি তুমি চুপচাপ থাকবে? এই বলে আমি মুকুলের উপর রাগ করে তার সঙ্গে আর বেশি কথা না বলে চুপচাপ শুয়ে পড়ি। আমি এটাও জানতাম সকালবেলা আমার শাশুড়ি যখন দেখবে আমি স্টোর রুম থেকে বেরিয়ে এসেছি, তখন উনি চুপচাপ বসে থাকবেন না। উনার এত বেশি ইগো ছিল যে উনি নিজেই বুঝতে পারছিলেন না উনি কি ঠিক করছেন আর কি ভুল করছেন। কিন্তু আমি ভেবে নিয়েছিলাম এইভাবে শুধুই শুধুই আর অত্যাচার সহ্য করে থাকবো না। আমি উনাকে বলবো যে উনি যা করছেন সেটা ভুল। পরের দিন সকালবেলা আমি যখন রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে আসি, তখন আমার শাশুড়ি আমাকে দেখে সোফা থেকে উঠে দাঁড়ায় ও বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলেন, তুই এই ঘরের মধ্যে কি করছিস? তুই স্টোর রুম থেকে কিভাবে বেরিয়ে এলি? এই বলে উনি আমার দিকে এগিয়ে আসেন ও বলেন, তোর সাহস তো কম না, আমার পারমিশন ছাড়া তুই কিভাবে স্টোর রুম থেকে বেরিয়ে এলি? এই বলে উনি যখন আমার চুলের মুঠি ধরেন, তখন আমার শ্বশুর সিঁড়ি থেকে নিচে নেমে এসে বলেন, রেখা, সোনালীকে ছেড়ে দাও, এতে সোনালীর কোনো দোষ নেই। আমি সোনালীকে স্টোর রুম থেকে বের করেছি। শাশুড়ির চিৎকারের আওয়াজ শুনে মুকুল ঘর থেকে বেরিয়ে আসে। সে তো চুপচাপ দাঁড়িয়ে এই নাটকগুলো দেখছিল, কিন্তু তার সাহস হয়নি যে আমার সাপোর্টে কিছু বলে। আমার শ্বশুর কাছে এসে আমার শাশুড়ির হাত আমার চুল থেকে সরিয়ে দেয়। তারপর বলেন, আমি এতদিন তোমার অত্যাচার সহ্য করে এসেছি, যার জন্য আমি আজ অসুস্থ হয়ে গেছি। তুমি নিজেকে চেঞ্জ করো, না হলে একদিন অনেক পস্তাবে। তোমার এই অহংকার তোমাকে শেষ করে দিবে। তুমি যখন বিপদে পড়বে তখন তুমি কাউকেই কাছে পাবে না। এই মেয়েটি কি অন্যায় করেছে? যখন থেকে বৌমা এই বাড়িতে এসেছে তোমার কথা মতো কাজ করে। তুমি ওকে যেমনভাবে চলতে বলেছ ও সেই রকমভাবেই চলছে। তোমার অনুমতি ছাড়া বৌমা একটা কিছু নিজের ইচ্ছা থেকে করে না। তারপরেও তুমি ওর ভুল ত্রুটি খুঁজে খুঁজে বের করে ওর উপরে টর্চার করো। ও তো চুপচাপ মুখ বুজে সব কিছু সহ্য করে, তারপরেও তুমি ওই নির্দোষ মেয়েটিকে এত কঠোর শাস্তি দাও।
তোমার যদি নিজের মেয়ে থাকতো তবে তুমি বৌমার কষ্টটা বুঝতে পারতে। আমার শাশুড়ি তখন আমার শ্বশুরের কথা শুনে আমার দিকে তাকিয়ে বলে, তুই আমার বরকেও জাদুটোনা করেছিস? এই বলে যখন উনি আমাকে থাপ্পড় মারতে আসেন, ঠিক ওই সময় আমার বাবা বাড়িতে ঢুকেই চিৎকার করে বলেন, দাঁড়ান, আমার মেয়ের গায়ে হাত তোলার ভুল করবেন না। বাবাকে দেখে আমার চোখ থেকে জল পড়তে শুরু হয়ে যায়। বাবাকে দেখে আমি নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারিনি, কারণ নিজের বাবা মায়ের মতো ভালোবাসা এই পৃথিবীতে কেউ দিতে পারে না। বাবা তখন কাছে এসে আমাকে বুকে নিয়ে জড়িয়ে ধরে। আমার শাশুড়ি তখন বলে, আমার সঙ্গে জোরে কথা বলার সাহস একদম করবেন না। আপনার মেয়ের জন্য আমার বাড়িতে অনেক অশান্তি শুরু হয়ে গেছে। এই মেয়েকে যখন থেকে বাড়িতে নিয়ে এসেছি আমার বাড়ির শান্তি ভঙ্গ হয়ে গেছে। বাবা তখন সহ্য করতে না পেরে বলে, আপনি যে আমার মেয়ের উপরে অত্যাচার করছেন, আমি তো সেদিন ফোনেই দু একটা কথা শুনে বুঝতে পেরেছিলাম যে আপনি আমার মেয়েকে কোনো দিন শান্তি দিবেন না। তাই আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। আমি আর একটা মুহূর্ত আপনার বাড়িতে আমার মেয়েকে রাখতে পারবো না। আমার শাশুড়ি তখন বলে, হ্যাঁ, নিয়ে যান আপনার মেয়েকে, আর ভালো শিক্ষা দেন, যেমন বাবা ওই রকম মেয়ে। বাবা তখন এই কথাটা শুনে রেগে আমার শাশুড়িকে আরও দু একটা কথা বলতে যান। আমি ঠিক ওই সময় বাবার হাত ধরে বারণ করি। আমার শাশুড়ি তখন রেগে আমার বাবাকে অপমান করে সেখান থেকে চলে যায়। আমার শ্বশুর তখন আমার শাশুড়ির হয়ে আমার বাবার কাছে ক্ষমা চায়। ওই সময় মুকুল আমার কাছে আসে এবং সে আমার কাছে ক্ষমা চায়। বাবা তখন মুকুলকে বলে, দেখো মুকুল, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম এই ভেবে যে তুমি আমার মেয়েকে খুশি রাখবে এবং সবসময় রক্ষা করবে। আমার মেয়ের কোনো অসুবিধা হলে তুমি সবসময় তার পাশে থাকবে। কিন্তু তুমি পাশে থাকা তো দূরের কথা, তুমি আমার মেয়ের কষ্ট এতটুকুও বুঝতে পারোনি। আমি আজকেই সোনালীকে এই বাড়ি থেকে নিয়ে চলে যাব। মুকুল তখন আমার বাবার হাত ধরে বলে, বাবা, সোনালীকে নিয়ে যাবেন না। আমি সোনালীকে অনেক ভালোবাসি, কিন্তু আমি মায়ের সামনে সাহস করে কিছু বলতে পারি না। তাই বলে এই নয় যে আমি সোনালীকে ভালোবাসি না। বাবা তখন মুকুলকে একটাই কথা বলে, যেদিন তুমি নিজের মনের ভয় বের করে আমার মেয়ের জন্য অন্যায়ের প্রতিবাদ করতে পারবে, সেদিন আমি নিজে থেকে সোনালীকে তোমার কাছে রেখে যাব। আমি নিজের চোখে এইসব দেখেছি। তারপরে আমি নিজের মেয়েকে আগুনে পোড়ার জন্য ছাড়তে পারবো না, কারণ আমি ওর বাবা। মুকুল যখন আমাকে রিকোয়েস্ট করে আমি যাতে এই বাড়ি ছেড়ে না যাই, মুকুলের কথা শুনে আমি বাবাকে বাধা দিয়েছিলাম যাতে বাবা আমাকে এখান থেকে না নিয়ে যায়, কিন্তু বাবা আমার একটাও কথা শোনেনি। বাবা সেদিন আমাকে বাড়ি নিয়ে চলে গেছিল। বাড়ি আসার পরে বাবা মা আমাকে জিজ্ঞেস করেছিল আমার সঙ্গে এগুলো কখন থেকে হচ্ছে। আমি আর সেদিন কোনো কথা লুকিয়ে রাখতে পারিনি। বাবা তখন আমাকে বলেছিল এত বড় কথা আমি কেন তাদের থেকে লুকিয়ে রেখেছিলাম। আমার চলে আসার পরে মুকুল আমাকে প্রত্যেক দিন ফোন করত। ও কান্নাকাটি করত, বলতো যে আমার চলে আসার পরে নাকি সে একদম একা হয়ে গেছে। বাড়ি আসার পরে আমি মুকুলের সঙ্গে ফোনে কথা বলতাম, এই কথাটা আমার বাবা জানতো না। সেদিন যখন আমি মুকুলের সঙ্গে ফোনে কথা বলছিলাম, বাবা দেখে নিয়েছিল এবং আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়েছিল। তারপর বলেছিল, সোনালী, তুমি যদি নিজের মনকে শক্ত না করবে তাহলে মুকুলের মনে কোনো দিন তোমার জন্য সাহস তৈরি হবে না। সে কোনো দিন তোমার জন্য স্টেপ নিতে পারবে না। তাই ওকে ঠিক করার জন্য তোমার নিজের ফিলিংসটাকে কন্ট্রোল করতেই হবে। তুমি ওকে আজকের পর থেকে ফোন করবে না। তুমি ওকে ফোন করা বন্ধ করলে তবে ও সাহস করে তোমার সঙ্গে দেখা করতে আসতে পারবে। মুকুলকে ছেড়ে আসার পরে আমার একদম ভালো লাগতো না, কারণ আমিও মুকুলকে মন থেকেই ভালোবাসতাম। কখনো ভাবতে পারিনি শাশুড়ির এত কড়া মেজাজের জন্য আমার ও মুকুলের সংসার নষ্ট হয়ে যাবে। আমি তো হাসতে এবং মন খুলে কথা বলতেও ভুলে গেছিলাম। সবসময় মনমরা হয়ে ঘরের মধ্যে একা বসে থাকতাম। মুকুলের সঙ্গে লাস্ট কথা বলার 7 দিন পরে দেখি মুকুল আমার বাবার বাড়িতে এসে হাজির হয়েছে এবং সে একটা অনেক বড় ব্যাগ নিয়ে এসেছে। আমি তাকে দেখে অনেক অবাক হয়েছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম সে এত বড় ব্যাগে কী এনেছে। মুকুল তখন কোনো উত্তর না দিয়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে ও বলে, সোনালী, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সে তখন যা বলেছিল সেটা শোনার পরে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আমার বাবাও অনেক বেশি আশ্চর্য হয়েছিল, কারণ যে ছেলে তার মাকে দেখে এত বেশি ভয় পেত আর আজ তার মনে এত সাহস হবে সেটা আমরা ভাবতেই পারিনি। মুকুল তখন বলে, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, কারণ আমি যখন মাকে বলেছিলাম সোনালীকে নিয়ে যাওয়ার কথা, মা তখন বলেছিল ওই মেয়ে নিজের ইচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে গেছে, ওকে আর এই বাড়িতে চাপতে দেব না। তখন আমি মাকে সাহস করে উত্তর দিয়ে বলেছিলাম, সোনালী যদি এই বাড়িতে না আসে তাহলে আমিও এই বাড়িতে কোনো মতেই থাকতে পারবো না। আমি এটা বলে ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। মুকুল যখন তার মা ও বাবাকে ছেড়ে এই বাড়িতে এসেছিল
তারপরে সে তার মায়ের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেনি। আমি ও বাবা মুকুলকে বুঝিয়ে বলেছিলাম তার এইভাবে এখানে আসা একদম ঠিক হয়নি, কিন্তু সে কোনো কথা শুনেনি। মুকুলের এখানে আসতে 1 মাস হয়েছিল। 1 মাস পরে আমরা খবর পাই যে শ্বশুর নাকি হঠাৎ হার্ট স্ট্রোকে মারা গেছে। ওই খবর পেয়ে আমরা সবাই গেছিলাম শ্বশুরবাড়ি। আমার শ্বশুরের জন্য আমার খুব কষ্ট হয়েছিল, কারণ আমার কষ্টের দিনে উনি আমার সঙ্গে ছিলেন। শ্বশুরের মারা যাওয়ার পরে শ্বশুরবাড়িতে আমি ও মুকুল 2 দিন ছিলাম। তার পরের দিন যখন আমি ও মুকুল আমার বাবার বাড়ি আসার জন্য রেডি হয়, তখন আমার শাশুড়ি মুকুলের হাতে পায়ে ধরে বলে সে যাতে এই বাড়ি ছেড়ে না যায়। মুকুল তখন তার মাকে উত্তর দিয়েছিল, আজ তোমার এই অহংকারের জন্যই বাবা আমাদের ছেড়ে চলে গেছে। তুমি যদি নিজেকে চেঞ্জ না করো তাহলে সবাই তোমাকে একা ছেড়ে চলে যাবে। এই বলে যখন মুকুল আমার হাত ধরে বাড়ি থেকে বের হতে লাগে, তখন আমার শাশুড়ি আমার হাত ধরে বলে, সোনালি, আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। আমি আজ নিজের ভুল বুঝতে পেরেছি। তোমরা সবাই যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি এই বাড়িতে একা বাঁচতে পারবো না। আমার এত বড় বাড়ি সম্পত্তি সব তোমাদের জন্যই। আমাকে একটা সুযোগ দাও। তোমরা আমাকে ছেড়ে কোথাও যেও না। শাশুড়ির কষ্ট দেখে আমার খুব কষ্ট হয়। আমি তখন মুকুলকে বুঝিয়ে বলি, মাকে এইভাবে একা ছেড়ে যাওয়া ঠিক হবে না। আমরা মায়ের সঙ্গেই থাকবো। মুকুল তখন আমাকে বলে, এত কিছু হওয়ার পরেও তুমি মাকে বিশ্বাস করছো? মা আবার আগের মতোই তোমার সঙ্গে অত্যাচার করবে। আমি তখন মুকুলকে বলি, মা অনেক কষ্ট পেয়েছে। মা নিজের ভুল নিজেই বুঝতে পারছে। আমি মাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমার কথা শুনে মুকুলও এই বাড়িতে থাকার জন্য রাজি হয়। এখন আমি ও মুকুল শাশুড়ির সঙ্গেই থাকি। আমার শাশুড়ি নিজের ভুল বুঝতে পেরে নিজেকে অনেক চেঞ্জ করে ফেলেছে। আজ 5 বছর হয়ে গেছে। আমার একটা সন্তানও আছে। আমি ও মুকুল এখন বাইরে কোথাও ঘুরতে গেলে আমার শাশুড়ি আমাদের বাচ্চাটাকে নিয়ে থাকে। আমার শাশুড়ি আজ আমার একটা ভালো বান্ধবীর মতো হয়ে গেছে। আমার শাশুড়ি এত চেঞ্জ হয়েছে, বাইরের লোক দেখে বিশ্বাস করে না যে উনি আমার শাশুড়ি। উনি আমাকে এত ভালোবাসেন যে নিজের মাও তার মেয়েকে হয়তো এত ভালোবাসতে পারবে না। আমার শাশুড়ি তার সমস্ত গয়না ও লকারের চাবি আমার হাতেই দিয়েছেন এবং বলেছেন আমার যখন যা টাকার দরকার হবে আমি এখান থেকে বের করে নিতে পারবো। এই জন্যই বলে ভালোবাসার এত মূল্য আছে, যে ভালোবাসা দিয়েই সব কিছু ঠিক করা যায়। আমার এত মেজাজি ও কড়া স্বভাবের শাশুড়িকে আজ আমি এত ভালোবেসেছি যে উনি আমাকে ভালোবাসতে বাধ্য হয়ে গেছেন। আজ আমরা অনেক ভালো আছি, অনেক সুখে আছি। ভগবান যাতে এইভাবেই আমাদের দিন পার করে দেন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।